ওকে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। তো অনেকে যুক্ত হয়ে গেছে আমি অলরেডি দেখতে পাচ্ছি। অদিতি, দেবনাথ, পিন্টু বিশ্বাস, তারপরে চৈতি আক্তার, তো অনেকে যুক্ত হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সেকেন্ড পার্টের প্রথম রিভিশন ক্লাসটা করব। তো সেকেন্ড পার্টে আমি তোমাদের অধ্যায় খুব একটা বেশি নিই নাই। সেকেন্ড পার্টে অধ্যায় বেশি নিয়েছে হচ্ছে অপার ভাইয়া, এবং ফার্স্ট পার্টে আমি অধ্যায় পড়িয়েছি হচ্ছে বেশি। তো আমি যে কটা অধ্যায় পড়েছি, স্থির তড়িৎ, চলতড়িৎ এবং হচ্ছে লাস্টের যে চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, তো এই চ্যাপ্টারগুলোর উপরে একটা ওভারঅল একটা রিভিউ ক্লাস বা একটা রিভিশন ক্লাস হচ্ছে আজকে। তো দেখো তোমরা সব কিছু পড়ছো, তোমাদের সব কিছু পড়া গুছানো আছে। তো এখন বারবার পড়া জিনিসগুলাই বেশি করে পড়ো, পড়া জিনিসগুলাই বেশি করে প্র্যাকটিস করো, পড়া যে ম্যাথগুলো করা যে ম্যাথগুলা ওইগুলাই বারবার বারবার করে দেখো, তো যাতে জিএসটিতে একটা ভালো ফলাফল আসে। তোমাদের অলরেডি ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে। যাদের রেজাল্ট আসে নাই মন খারাপ করিও না, ঠিক আছে। দু একদিন হয়তো একটু খারাপ লাগবে, মন খারাপ লাগবে, কিন্তু এখনও অনেকগুলো পরীক্ষা বাকি। জিএসটির আন্ডারে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তো সেইখানে ক্র্যাক করা কিন্তু খুবই সহজ। তুমি যদি রেগুলার পড়ুয়া স্টুডেন্ট হও এবং তুমি যদি পড়াশোনা করে থাকো ঠিকঠাকভাবে, এখনও সময় আছে, এখনও যদি পড়াশোনা ঠিকঠাকভাবে চালাই যাইতে পারো, তাহলে কিন্তু একটা সিট বাগায় নেওয়া সম্ভব। তুমি লাস্টের দিকে এসে যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না। লাস্টের দিকে এসে যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না, যে না আমাকে দিয়ে আর হবে না, আমি আর পারবো না, আমার ওই ন্যাশনালে পড়তে হবে বা আমার একটা অনার্সে যে কোনো কলেজে পড়তে হবে, এরকমভাবে হাল ছেড়ে না দিয়ে একেবারে শেষ পর্যন্ত দাঁতে দাঁত কামড় দিয়ে যদি পড়ে থাকতে পারো তাহলে কিন্তু একটা সিট বাগায় নেওয়া সম্ভব। তো এই কারণে পড়া ছাড়িও না, ঠিক আছে। যত যা পড়ছো সেই পড়াগুলোকে বারবার করে রিভিশন দিতে থাকো, দেখবা খুব সহজে একটা সিট কিন্তু হয়ে যাবে। এরপরে জিএসটির যে পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো কিন্তু কোশ্চেন খুব কঠিন হয় না, কোশ্চেন খুবই সহজ হয়। তুমি যদি কোশ্চেন ব্যাংকের প্যাটার্নটা দেখো, কোশ্চেনের প্যাটার্নটা দেখো, ওইটা যদি অ্যানালাইসিস করো তাহলেই কিন্তু দেখবা অনেক কোশ্চেন কমনও পেয়ে যাইতে পারো, ঠিক আছে। বাট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা বুঝে বুঝে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা বুঝে বুঝে। ওকে, ভয় হচ্ছে হলে সবগুলো হবে আর হারালে সব হারাতে হবে। যেহেতু সবগুলো আছে, তো সবগুলোর আন্ডারে যে সবগুলো যেহেতু একসাথে পরীক্ষা, সুতরাং তুমি তোমার পজিশন একটু ভালো একটা পজিশন হইলেই কিন্তু তুমি চান্স পেয়ে যাবা। তো এই কারণে হারাইলে সব হারাইতে হবে এটা বলিও না, এটা বলে নিজেকে দুর্বল ভাবিও না। তুমি মাথায় রাখবা যে তোমার সব কিছু পড়া আছে, তোমার হবেই, তোমার হবেই, হইতেই হবে, ঠিক আছে। তোমার না হলে কারো হবে না, তুমি এই কনফিডেন্স তোমার মধ্যে রাখবা। কনফিডেন্স লো করলে কিন্তু বিপদ। কনফিডেন্স লো করা যাবে না, হাল ছাড়া যাবে না, কনফিডেন্স লো করা যাবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে তুমি যা পড়ছো এর পড়ানোর বাইরে থেকে তুমি কিছু আসবে না। কোশ্চেন যদি মঙ্গল গ্রহ থেকেও নিয়ে আসে তাও তুমি পারবা, ঠিক আছে। কোশ্চেন কঠিন কিছুই হবে না, যা পড়ানো হয়েছে সেইগুলোই হবে। বারবার আমরা যেগুলো জিনিস পড়াইছি এই পড়ানো জিনিসগুলা এবং কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলা এইগুলো একটু বুঝে বুঝে অ্যানালাইসিস করো, তাহলেই তোমার হয়ে যাবে। তো চলো দেখি কয়েকটা কোশ্চেন আমি লিখে রাখছি এখানে, যে কোশ্চেনগুলো অনেক অনেক বেশিবার আসছে সেরকম কিছু কোশ্চেন আছে। প্রত্যেকটা টাইপের ধরো একটা একটা করে কোশ্চেন আমি লেখার চেষ্টা করছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কোন চার্জটি কোনো বস্তুতে থাকা সম্ভব। মানে এখানে অনেকগুলো চার্জ দেওয়া আছে যে এত কুলম এত কুলম এত কুলম এত কুলম, তো এর মধ্যে কোন চার্জটি বস্তুতে থাকা সম্ভব আর কোন চার্জগুলো থাকা সম্ভব না, এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়নের একটা ম্যাথ। ধরো কোন একটা বস্তু সেই কোন একটা বস্তুতে বিদ্যমান চার্জ হবে কিউ হবে এন ই, ঠিক আছে। এন ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁻19 কুলম। দেখো ইলেকট্রনের যে চার্জটা সেটাই তো সর্বনিম্ন চার্জ, ইলেকট্রনকে তো আর কাটা যায় না, তাই না। ইলেকট্রনকে তো আমি হাফ ইলেকট্রন বানাইতে পারবো না, তো ইলেকট্রনের চার্জটাই হচ্ছে সর্বনিম্ন চার্জ। এবার আমাদের বলছে যে কোনো বস্তুতে কি পরিমাণ চার্জ থাকতে পারে। তাহলে কোনো একটা বস্তুতে চার্জ থাকতে পারে একটা ইলেকট্রনের সমান, নয়তো দুইটা ইলেকট্রনের সমান, নয়তো তিনটা ইলেকট্রনের সমান। অর্থাৎ কোনো বস্তুতে চার্জ হইতে পারে ইলেকট্রনের সমান, ঠিক আছে, একটা ইলেকট্রনের চার্জের মানের সমান, দুইটা ইলেকট্রনের চার্জের মানের সমান, তিনটা ইলেকট্রনের চার্জের মানের সমান, এইভাবে যাবে। অর্থাৎ এইখানে যে এন আছে না, এই এন হবে পূর্ণ সংখ্যা, এন হবে পূর্ণ সংখ্যা,
ঠিক আছে, প্লাস মাইনাস হতে পারে সামনে, কারণ মাইনাস চার্জও হতে পারে, বাট ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যা হবে। তুমি দোকানে গিয়ে ধরো কলম কিনবা, একটা কলম কিনবা, নয়তো দুইটা, নয়তো তিনটা, নয়তো চারটা, নয়তো পাঁচটা, তুমি আড়াইটা, সাড়ে তিনটা কলম কিন্তু কিনবা না। কথা বুঝছো? তাহলে এবার দেখো ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এর দ্বিগুণ হতে পারে, এর 3 গুণ হতে পারে, এর 4 গুণ হতে পারে। তাহলে নামতা পড়বা, 16 ঘরের নামতা পড়বা। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 নামতা পড়ো, 16 ঘরের নামতা পড়ো, এর 2 গুণ, তাহলে 16 দুগুণে 32, 3.2 ইন্টু 10⁻⁻19, 3 16 48, 4.8 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে, 4 16 64, 6.4 ইন্টু 10⁻⁻19, এগুলো সব হতে পারে। তাহলে দেখো 4.6 হতে পারে না, 4.8 হতে পারে, 4.6 হতে পারে না, 6.4 হতে পারে, 6.2 হতে পারে না, ঠিক আছে, 9.4 হতে পারে না, বাট 3.2 হতে পারে। ওকে, দেখো কত সহজ। চার্জ ঘনত্বের একটা ম্যাথ, কোনো বস্তুর চার্জ ঘনত্ব, কোনো গোলকের চার্জ ঘনত্ব। ধরো এই একটা গোলক, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। বলো তো কোনো গোলাকার পরিবাহীর চার্জ কোন পৃষ্ঠে অবস্থান করে? উত্তল পৃষ্ঠে না অবতল পৃষ্ঠে? বলো তো। কোনো একটা গোলাকার পরিবাহীর চার্জ সর্বদা উত্তল পৃষ্ঠে অবস্থান করে, এটা কিন্তু আসে এমসিকিউতে। ধরো একটা গোলাকার পরিবাহী, ধরো এইটাই গোলাকার পরিবাহী, আমি এর ছোট্ট একটা পোর্শন কেটে নিব। তো ছোট্ট একটা পোর্শন কেটে নিয়ে জুম করলাম, তো কেটে নিয়ে জুম করলে জিনিসটাকে দেখতে এরকম না? দেখো এই যে ছোট্ট এক পোর্শনটা কেটে নিয়ে জুম করছি, অনেক বড় করে জুম করছি, তো জুম করলে যে পুরুত্ব দেখা গেছে। এবার মনে করো চারটা পজিটিভ চার্জ, চারটা পজিটিভ চার্জকে আমি উপরের পৃষ্ঠে আঁকলাম, এবার চারটা পজিটিভ চার্জকে নিচের পৃষ্ঠে আঁকবো, চারটা পজিটিভ চার্জকে নিচের পৃষ্ঠে আঁকবো। তুমি বলো তো এই চারটা পজিটিভ চার্জ এইখানে থাকতে পারে নাকি এইখানে থাকতে পারে? চারটা পজিটিভ চার্জ এখানে থাকতে পারে না, কেন? কারণ এখানে থাকলে এদের মধ্যকার দূরত্ব কম, আর দূরত্ব কম হলে বিকর্ষণ হবে বেশি। কিন্তু উপরের পৃষ্ঠে দূরত্ব বেশি, দূরত্বটা বেশি, দূরত্ব যদি বেশি হয়, দেখো চার্জদ্বয়ের মধ্যকার, চার্জগুলোর মধ্যকার দূরত্ব অনেক বেশি বেশি, ঠিক আছে। তো উপরের পৃষ্ঠে চার্জদ্বয়ের মধ্যকার দূরত্ব অনেক বেশি বেশি, তাহলে চার্জ সবসময় সেই এলাকায় গিয়ে অবস্থান করে যে এলাকায় ঠোকাঠুকি কম হবে, ঠোকাঠুকি মানে বিকর্ষণ কম হবে। এখানে থাকলে বেশি বিকর্ষণ হবে, আর যদি উত্তল পৃষ্ঠে থাকে তাহলে কম বিকর্ষণ হবে। তাহলে কম বিকর্ষণের অঞ্চলে অবস্থান করে, চার্জ সর্বদা উত্তল পৃষ্ঠে অবস্থান করে, উত্তল পৃষ্ঠে অবস্থান করে। তো আমাদের দুটো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, বসে চার্জ যথাক্রমে এত এত কুলম্ব, চার্জ ঘনত্বের অনুপাত। তো তার চার্জ ঘনত্বকে সিগমা দিয়ে লেখা হয়। তাহলে সিগমা ইকুয়াল টু টোটাল চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল 4πr²। তাহলে চার্জ ঘনত্বের অনুপাত সিগমা 1 বাই সিগমা 2, তাহলে Q1 ডিভাইডেড বাই Q2, ঠিক আছে। কিউ এর সাথে সমানুপাতিক সম্পর্ক, আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে উপরে R2² R1²। এবার মান বসে দাও। Q1 এর মান 1000, Q2 এর মান 2000, R2 4 সেন্টিমিটার, R1 2 সেন্টিমিটার এর স্কোয়ার, তাহলে এটা 1/2। এবার 4/2, তাহলে 2 এর বর্গ হলে 4, তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 2/1, তাহলে অনুপাত হচ্ছে 2:1। ওকে, 1:1 কেন আসবে? 1:1 কেন আসবে? 4/2, 2 এর বর্গ করলে 4, আর এখানে 1/2, তাহলে 4/2, 4/2। ও ও ও ও ও সরি, এখানে তো 2000 না 4000, সরি, এখানে তো 4000, আমি 2000 নিয়ে ফেলছি, সরি। তাহলে 1/4 ইন্টু 4, তাহলে 1:1 হবে। 1:1 অপশনে নাই না, 1:1 অপশনে নাই। আচ্ছা, তাহলে এখানে হয়তো 2000 ছিল, আমি তুলতে ভুল করছি, যাই হোক। না, অপশন একটা বানাও, অপশন 1:1 হবে। ওখানে মনে হয় 2000 ছিল, আমি তুলতে ভুল করছি। হ্যাঁ, এবার দেখো ধারকের একটা সুন্দর ম্যাথ বলছে 6 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে 9 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হলো আর কি। তো সঞ্চিত শক্তির মান কত? দেখো ধারকত্বের মান দেওয়া আছে, আর 9 ভোল্ট ব্যাটারি ভি এর মান দেওয়া আছে। আমরা ধারকের সঞ্চিত শক্তি জানি, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ ভি আর হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এই যে তিনটা সূত্র, যদি সি আর ভি দেওয়া থাকে এই সূত্রটা খাটাবো, যদি কিউ আর ভি দেওয়া থাকে এই সূত্রটা খাটাবো, আর যদি কিউ আর সি দেওয়া থাকে তাহলে এই সূত্রটা খাটাবো। আমাদের কি দেওয়া আছে?
সি আর ভি দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা খাটাইতে হবে। সি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে এই সূত্রটা খাটাইতে হবে। তাহলে হাফ সিবি স্কোয়ার 4 ইন্টু 10⁻⁻6 আর 9 বর্গ 9 9 81, 9 9 81। তাহলে এখানে 2 2 গুণ 81, তাহলে 81 গুণ 2 2 8 2 16, 162 ইন্টু 10⁻⁻6 জুল। তাহলে 1.62 না, 260 না, 324 না, 162 গুণ 10⁻6। তার মানে তো যদি আমি 10⁻4 লিখি তাহলে 2 ঘর সামনে চলে আসবে, 1.62 ইন্টু 10⁻4 জুল। ওকে, তাহলে অপশন এ। অনেক সময় অপশন টেস্ট করে উত্তর চলে আসে, যেমন দেখো এটা 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 হইতে পারে না, তাহলে এটাই অ্যান্সার। ধরো তুমি বুঝতে পারতেছো না 162 ইন্টু 10⁻6 মানে 1.62 ইন্টু 10⁻4, বুঝতে পারতেছো না, ধরতে পারতেছো না, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কিছুই নেই। একটু কোশ্চেনে অপশনগুলোর দিকে তাকাও, অপশনগুলোর দিকে তাকাইলেই তুমি উত্তর কত পেয়ে যাবা। বুঝছো? তোমার পরীক্ষার হলে তুমি দেখবা কিছু কিছু কোশ্চেন আছে অপশনের দিকে তাকাইলে উত্তর কোনটা হবে মানে মানে মন কইতেছে যে কোন উত্তর এইটা হওয়া উচিত। তো এরকমভাবে হিসাব নিকাশ করা যাবে। দেখো, দুটি ধারকের শ্রেণীতে তুল্য 1.2 ফ্যারাড, সমান্তরালে তুল্য 5 ফ্যারাড, ধারক দ্বয়ের মান কত? তো এরকম কোশ্চেন আরও আছে, কিন্তু এটা তো একটা কোশ্চেন, বহুত কোশ্চেন আছে। দুইটা ধারককে শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব হচ্ছে 2 ফ্যারাড, সমান্তরালে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব হচ্ছে 9 ফ্যারাড। তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব কত, ধারক দ্বয়ের মান কত? তো এরকম কোশ্চেনও আছে, একই কোশ্চেন আর কি, বহুতভাবে আছে। তো দুটি ধারক শ্রেণীতে যুক্ত করলে, তো শ্রেণীতে যদি দুইটা ধারককে যুক্ত করা হয় তাহলে শ্রেণী তুল্য সিএস, সিএস হচ্ছে C1 ইনভার্স C2 ইনভার্স টোটালটার ইনভার্স আর কি। তাহলে C1 ইনভার্স, তো 1/C1 1/C2 ইকুয়াল টু 1/1.2, আর সমান্তরাল তাহলে C1 প্লাস C2 এটা সমান সমান 5। ভাই এই দুইটা হিসাব নিকাশ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, একটা দ্বিঘাত সমীকরণ আসবে, দেন মিডল টার্ম ব্রেক করতে হবে, করে করে এখান থেকে C1 ও C2 বের করতে হবে। দেখবা এটা বইয়ের ম্যাথ, এটা বইয়ে করা আছে। এইবার কথা হচ্ছে কি, তুমি পরীক্ষার হলে কি করবা? তুমি পরীক্ষার হলে এগুলো সব হিসাব নিকাশ করতে যাবা, ওই সময় তুমি পাবা না। তাহলে পরীক্ষার হলে যে কাজটা করবো, অপশন টেস্ট করো। তো দেখো সমান্তরালে 5, তাহলে যোগ করলে 5 কোথায় হয়? দেখো 1 এবং 0.2 যোগ করলে 5 হয় না, 3 2 যোগ করলে 5 হয়, 0.8 0.4 যোগ করলে 5 হয় না, তাহলে এই দুইটা বাদ। তাহলে একটা হচ্ছে 1 4 আর একটা হচ্ছে 3 2, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, একটা 1 4 একটা 3 2। ঠিক আছে, দেখো শ্রেণীতে তুল্য 1.2 ফ্যারাড, তো শ্রেণী তুল্য সিএস, এটার একটা সূত্র হচ্ছে উপরে দুটার গুণফল নিচে দুইটার যোগফল। তাহলে দেখো আমার অপশন কিন্তু এখন 50-50 হয়ে গেছে। তো এটা এই দুইটা যোগ করলেও 5 হয়, এই দুইটা যোগ করলেও 5 হয়, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো সেটা আমি এটা দিয়ে চেক করে দেখি। শ্রেণী তুল্য হচ্ছে উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, তাহলে গুণফল দেখো 4 গুণ 1 4, আর নিচে যোগফল তাহলে 4 যোগ 1 5, তাহলে 4/5। তাহলে 4/5 এটা কি 1.2? বলো 4/5, ঠিক আছে 4/5, তাহলে এটা কত হবে বলো? 4/5 এটা কি 1.2 হবে? কেউ বলতেছে এ, কেউ বলতেছে সি। এটা তো 1.2 না, এটা তো এমনি বোঝা যায়। এটা কি 1.2? জীবনও 1.2 না। কেন? এটা এমনি বোঝা যায়, 4 হচ্ছে ছোট 5 হচ্ছে বড়, তো ছোট বাই বড় কেমনে 1.2 হয়? এটা জীবনও সম্ভব না, এটা জীবনও 1.2 না। আচ্ছা তাহলে এইটা না, তাহলে আর কি, এটাই অ্যান্সার। আচ্ছা তারপরে যদি তোমার মিলাইতে হয়, সিএস ইকুয়াল টু উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। আচ্ছা গুণ করলে 3 দুগুণে 6, উপরে 6, 3 দুগুণে 6, নিচে 3 যোগ 2 5, তাহলে 6/5। হ্যাঁ উপরে বড় 6 5, এটা 1.2 হইতে পারে। ঠিক আছে, আর তারপরে তুমি ভাগ করে দেখো, দেখবা হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে যদি ক্যালকুলেটর নেই, যদি হিসাব করতে চাও 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে উপরে 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12 আর নিচে 10, তাহলে 12/10 1.2। এবার আসো কি বলছে, এটা এগ্রি গুচ্ছতে আসা, এগ্রি গুচ্ছর কোশ্চেন। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করলে
বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে? ভাই রোধের সূত্রগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোধের সূত্রগুলা, ঠিক আছে? একটু আমার কথা শুনিও। রোধের সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, যেমন রোধ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আর টেম্পারেচারের সাথে সমানুপাতিক। পরিবাহীর রোধ টেম্পারেচারের সাথে সমানুপাতিক, অর্ধপরিবাহীর রোধ টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়াইলে পরিবাহীর রোধ বাড়ে কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে। তো দেখো এই দুইটা সূত্র রিলেটেড বহুত কোশ্চেন আসে, কোশ্চেন ব্যাংক খুললে দেখতে পারবা। দৈর্ঘ্যের এই চেঞ্জ করা হলো, ক্ষেত্রফলের এই টাইপের চেঞ্জ করা হলো, তারপরে টেনে লম্বা করা হলো, এরকম টাইপের কোশ্চেন বহুত আছে। তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার একটু করবা। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? তাহলে দেখো ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, আর ব্যাসার্ধ a পাই r স্কয়ার, তাহলে r এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, r এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে r কে কি করা হয়েছে? ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে। তাহলে ব্যাসার্ধ অর্ধেক 1/2, তার স্কয়ার নিচে, তো তার স্কয়ার মানে 1/4, নিচে 1/4, লাভ দিয়ে চলে যাবে 4 উপরে, তাহলে 4 গুণ হবে, ঠিক আছে? 4 গুণ হবে, 1/4 হবে না, 1/4 হবে না। আর হচ্ছে 1/2, ব্যাসার্ধ অর্ধেক, আর এর জায়গায় 1/2, তার স্কয়ার 1/4। তো এটা আছে কোথায়? নিচে। দেখো এটা আছে কোথায়? নিচে, এই যে 1/4 নিচে, তাহলে উপরে চলে গেল 4, ঠিক আছে? উপরে চলে গেল 4, তাহলে আর কত গুণ হবে? 4 গুণ হবে, বুঝলা? এইটা হচ্ছে শর্টকাট প্রসেস। এই যে শর্টকাটে তাড়াতাড়ি অ্যান্সার বের করে ফেললা। অনেকে চাইলে কি করতে পারে? এইভাবে হিসাব করবে যে প্রথমে r1 এটা সমান সমান, এটা সমান সমান রো এল ডিভাইডেড বাই এ হচ্ছে পাই r1 স্কয়ার, তো পাই r1 স্কয়ার ধরো r। এবার r2 এটা হবে রো এল ডিভাইডেড বাই এ হবে পাই r/2 তার স্কয়ার, তাহলে রো এল পাই r স্কয়ার, উপরে চলে গেল 4। এবার r1 ডিভাইডেড বাই r2 কাটাকাটি করে রো এল পাই r স্কয়ার, রো এল পাই r স্কয়ার কাটাকাটি, ঠিক আছে? কাটাকাটি করব, তাহলে 1/4, তাহলে অতএব r2 = 4r1, r1 এর কত গুণ? 4 গুণ। এত সময় আছে, সংক্ষেপে করে ফেলবা। তো দেখো এই কোশ্চেনটা, একটা পরিবাহীর রোধ হচ্ছে 6 ওহম, এর দৈর্ঘ্য টেনে যদি বলতো দৈর্ঘ্য 3 গুণ করা হলে রোধ কত হবে, কিন্তু এখানে বলছে দৈর্ঘ্য টেনে 3 গুণ। দৈর্ঘ্য যদি টেনে 3 গুণ করি, প্রস্থচ্ছেদ 3 গুণ হ্রাস পাবে। দৈর্ঘ্য যদি 3 গুণ লম্বা হয়, প্রস্থচ্ছেদ 3 গুণ হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে সেই হিসাব নিকাশ করে রোধের মান বের করতে হবে, এবং এটা হিসাব করার জন্য একটা শর্টকাট আছে, আমি তোমাদের শিখাইছি। কিন্তু যদি টেনে 3 গুণ লম্বা করা হয়, তাহলে পরিবর্তিত রোধ হবে n স্কয়ার পূর্বের রোধ, মনে পড়ে? n স্কয়ার পূর্বের রোধ। n হচ্ছে টেনে কত গুণ লম্বা, টেনে কত গুণ লম্বা? টেনে 3 গুণ লম্বা, তাহলে 3 এর স্কয়ার, আগে ছিল 6, তাহলে 6 নং 54 ওহম, ঠিক আছে? এটা ম্যাথ হিসাব করে করা যায়, কিন্তু এখন তোমার আর রিটেন লাগবে না, এখন তোমার এমসিকিউ তুমি শর্টকাট দিয়ে করবে। এবং এটা খুবই জনপ্রিয় কোশ্চেনের, দেখবা কোশ্চেন ব্যাংকে দেখবা বহুত বার আছে। আর যদি বলতো ধরো টেনে বললো না, যদি বলতো শুধু 3 গুণ করা হলো আর কি, যদি বলতো 3 গুণ করা হলো, দৈর্ঘ্য 3 গুণ করলে, দৈর্ঘ্য 3 গুণ করলে বা হলে তখন রোধ কত হতো? তখন রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য কত গুণ? 3 গুণ করলে রোধও হবে 3 গুণ, তো 3 গুণ, তাহলে 3 6 18 ওহম, তখন অ্যান্সার হইতো 18 ওহম, হ্যাঁ মাথায় রাখবা। কিন্তু টেনে বলছে কিনা, টেনে বললে n স্কয়ার আরও। রাজশাহী ইউনিভার্সিটিতে আসে একটা কোশ্চেন, তো এটা কি বলছে যে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে প্রত্যেকটা রোধের মান 10 ওহম, এখানে প্রত্যেকটা রোধের মান 10 ওহম। তো প্রত্যেকটা রোধের মান যদি 10 ওহম হয়, তাহলে কারেন্টের মান কত? এই যে এটা 10 10 10 10 10, কয়টা? 1 2 3 4 5টা আছে, ঠিক আছে? কয়টা আছে? এরকম 5টা আছে। তো 5টা যদি এইভাবে সংযুক্ত থাকে, কিভাবে সংযুক্ত? দেখো সবগুলার মাথা এখানে, আর সবগুলার পা একসাথে,
তাহলে সবগুলার পা একসাথে, তাহলে এগুলো সবাই সমান্তরাল আছে। তাহলে 10 10 10 10 10, 5টা 10 সমান্তরাল আছে, এগুলো সব সমান্তরাল আছে, বোঝো? আর না বুঝলে বিন্দু নির্ধারণ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, 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 তাহলে এ আর বি বিন্দুর মাঝে সব ঘটনা এ আর বি বিন্দুর মাঝে, এ এবং বি বিন্দুর মাঝে। এটা 10 এ আর বি এর মধ্যে, তাহলে 10 এ আর বি এর মধ্যে 10, এই 10 এ আর বি এর মধ্যে, এই 10 এ আর বি এর মধ্যে, এই 10 এ আর বি এর মধ্যে, এই দেখো। তারপরে কি বলছে, এ আর বি এর মধ্যে একটা ব্যাটারি 2 ভোল্ট, তাহলে এ আর বি এর মধ্যে একটা ব্যাটারি, এই যে 2 ভোল্ট, বুঝছো? এই সার্কিট মানে এই সার্কিট। এবার 10টা যদি প্যারালালি থাকে তাহলে তুল্য কত হবে? 1/10 1/10 1/10, ঠিক আছে? তাহলে কয়টা আছে? 5টা, তাহলে 5 1/10, তার ইনভার্স, তাহলে 5/10 মানে 1/2, তার ইনভার্স 2 ওহম। তুল্য কত হবে? 2 ওহম হবে, ঠিক আছে? তুল্য হবে 2 ওহম। তাহলে কারেন্ট চাইছে আই, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি 2 আর কত? আর 2, তাহলে কত? 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, শেষ। বুঝতে পারছো? একজন বলছো তুল্য 1 ওহম, কেমনে তুল্য 1 কেমনে? তুল্য তো 2, তুল্য তো 2, তুল্য 1 ওহম কিভাবে হলো? এইটা আর একটা সুন্দর সার্কিট, এটা জিএসটিতে আসা 21-22-এ। এই সার্কিটটা দিয়ে বলছে যে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করো। দেখো আমরা তোমাদের ক্লাসে যা করাইছি এইগুলা করার পরে তোমার এই জিএসটির কোশ্চেন লাগবে মানে পানি ভাতের মতো, যে কি এগুলা, তোমার মনে হবে কি দিছে এগুলা, এগুলা তো সবই পারি, এরকম মনে হবে। মানে আমরা দেখো কত একটু মনে করো কনসেপচুয়াল তুল্য রোধের কিছু কিছু ম্যাথ কিন্তু ক্লাসে করাইছি, আর এরা কি টাইপের কোশ্চেন দিছে দেখো। এই তুল্য রোধ এ তো তুমি ক্লাস 9-10-এ করে আসছো, এই তুল্য রোধ নির্ণয়, এই তুল্য রোধ নির্ণয় তুমি ক্লাস 9-10-এ করে আসছো। দেখো এই 4 এবং 5, সরি 4 এবং 4 এরা পরস্পরের সাথে দেখো সমান্তরালে আছে, 4 এবং 4 পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে 4 এবং 4 পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে এটা 3 ওহম। এই 4 আর 4-এর তুল্য, 4 আর 4-এর তুল্য 2 ওহম, আর উপরে এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, তুল্য বের করতে বসে, এটা 5 আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 আর 5, 5 আর 5 একই মান যদি সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে তুল্য হয়ে যায় অর্ধেক। আচ্ছা অপশনগুলোই লিখতে ভুলে গেছি। আচ্ছা ধরো অপশন 4 ওহম, 2 ওহম, 2.5 ওহম, 3.5 ওহম, তাহলে অপশন কত হবে? অপশন হবে 2.5, 5 আর 5, তাহলে 5 ইনভার্স, 5 ইনভার্স, মাথায় রাখবা একই মান যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য হয় অর্ধেক, 2.5 ওহম, 5/2। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তাহসিন রহমান, তানজিলা তানহা, মাহমুদুল হাসান বলছে হ্যাঁ, অনিক আহমেদ, আচ্ছা এটার উত্তর দিছে কে? ঋতু, আফরিন জাহান ঋতু, ওকে হয়েছে, সবারই হয়েছে, গুড, ভেরি গুড। এবার আসো দেখো কি কোশ্চেন, এটা কোথায় আসা? এগ্রিগুচ্ছ, এগ্রিগুচ্ছ 19-20-তে আসা, এটা এগ্রিগুচ্ছ 19-20-তে আসা। কি বলছে দেখো, একটি পরিবাহীর রোধ হচ্ছে 25 ওহম, একটা পরিবাহীর রোধ 25 ওহম, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 5 মিনিট ধরে প্রবাহিত হলে কত ক্যালোরি, জুল না কিন্তু, ভালো করে খেয়াল করো, এটা কি কত ক্যালোরি, ক্যালোরি তো আমরা হিসাব নিকাশ করলে পাই জুলে, সমস্যা নেই ভাই, তুমি আগে জুল বের করো, কত তাপ উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন তাপ এই কৃত কাজটাই তো উৎপন্ন তাপ, তাহলে কি কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে আর কারেন্ট দেওয়া আছে, তো সূত্রগুলো একটু মনে করো তো। পি ইকুয়াল টু আই স্কোয়ার আর ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ভি আই, এটা পি, আর ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি ভি আই টি, ভাই টি, ভি আই টি কি? ভাই টি। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো এটা কৃত কাজ আর এটা ক্ষমতা, তো কৃত কাজই তো শক্তি, উৎপন্ন তাপ শক্তি তো কৃত কাজ, উৎপন্ন তাপ শক্তি কি হতো এইটা। এবার কথা হচ্ছে এর মধ্যে কোন সূত্রটা খাটাবো। আমার দেওয়া আছে রোধ এবং কারেন্ট, তাহলে রোধ কারেন্ট টাইম যদি দেওয়া থাকে তাহলে প্রথমটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তো
তাহলে আয়ের মান 1, আর এর মান 25, টি ভাই 5 মিনিট, তাহলে 5 মিনিট 5 গুণ 60, তাহলে কত হচ্ছে 5 25 125, 125 গুণ 60, তাহলে 0, 5 6 30-এর 0, হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15, 15 5, হাতের আছে 1, তাহলে 6 6 1 7, 7500 এত জুল। ঠিক আছে, বলো 7500, ঠিক আছে, এটা 125 গুণ 60, 125 গুণ 60, 7500, হ্যাঁ ঠিক আছে। ওকে, এইবার আসো, এটা তো জুল, কিন্তু আমার লাগবে কি ক্যালোরি, মাথায় রাখবা, মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট। 1 জুল 0.42 ক্যালোরি, হ্যাঁ, আর 1 ক্যালোরি 4.2 জুল, 1 ক্যালোরি 4.2 জুল, এই দুইটা কথা মাথায় রাখবা। তাহলে আমাদের কি বানাইতে হবে, জুলকে ক্যালোরি বানাইতে হবে। তাহলে 1 জুল 0.42 না 0.24, সরি 0.24 এত ক্যালোরি। তাহলে 1 জুল 0.24 ক্যালোরি, তাহলে এর সাথে গুণ দাও, 0.24 গুণ দাও, ঠিক আছে, 0.24 গুণ দাও। তাহলে 0.24 গুণ দিলে কেমন হবে, 7500 গুণ 24 ভাগ 100, বুঝলা, পয়েন্ট উঠাই দিয়ে নিচে গুণ 100, দুইটা শূন্য কাটা, তাহলে 75 গুণ 24, 4 5 20, 0 হাতে 2, 4 7 28 29 30, 300, তারপর এবার 2 দিয়ে 5 দুগুণে 10-এর 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 0 0 0 0 5 6 7 8 8 1, 1800 ক্যালোরি। এই যে 1800 ক্যালোরি, ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যাবে কিনা, যাবে, 100 যাবে, কেন যাবে না। দেখো, এইটা তোমাদের শিখাইছিলাম, পারা উচিত, ক্লাসে করাইছিলাম, কোন বাতিটা উজ্জ্বল, একটি 10 ওয়াট ও 60 ওয়াট বাতিকে শ্রেণীতে যুক্ত করা হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল হবে। একটি 10 ওয়াট এবং 60 ওয়াট বাতিকে শ্রেণীতে যুক্ত করা হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল হবে, কোন বাতিটি বেশি উজ্জ্বল হবে। শর্টকাট কি মনে রাখতে বলছিলাম বলো তো, শর্টকাট কি মনে রাখতে বলছিলাম, শ্রেণীতে উজ্জ্বলের পাওয়ার কম, এই কথাটা মাথায় রাখতে বলছিলাম, শ্রেণীতে উজ্জ্বলের পাওয়ার কম, শ্রেণীতে উজ্জ্বলের পাওয়ার কম, অর্থাৎ এই দুইটার মধ্যে যার পাওয়ার কম হবে, এই দুইটার মধ্যে যার পাওয়ারটা কম হবে, এই দুইটার মধ্যে যেটার পাওয়ার কম হবে, ঠিক আছে, তার উজ্জ্বলতা বেশি হবে। কোনটি বেশি উজ্জ্বল, শ্রেণীতে উজ্জ্বলের পাওয়ার কম, যার পাওয়ার কম সে বেশি উজ্জ্বল, যার পাওয়ার কম সে বেশি উজ্জ্বল। তাহলে এই দুইটার মধ্যে কার পাওয়ার কম, এইটার কম, এইটার কম, তাহলে এটা শ্রেণীতে বেশি উজ্জ্বল হবে। তাহলে এটা 10 ওয়াট না, সরি এটা 40 ওয়াট হবে, 40 ওয়াট হবে, আমি লিখতে ভুল করছি, 40 ওয়াট আর 60 ওয়াট, 10 ওয়াট না, সরি। তাহলে শ্রেণীতে উজ্জ্বলের পাওয়ার কম, তাহলে শ্রেণীতে যার পাওয়ার কম সে বেশি উজ্জ্বল হবে। তো এই দুইটার মধ্যে পাওয়ার কম কোনটার, 40 ওয়াট, তাহলে প্রথমটা 40 ওয়াট। ওকে, বোঝা গেছে। আর সমান্তরালে বললে, সমান্তরালে উল্টা, শ্রেণীতে উজ্জ্বল হবে যেটার পাওয়ার কম, তাহলে সমান্তরালে উজ্জ্বল হবে যেটার পাওয়ার বেশি। তো ওটা তোমার মুখস্থ রাখা লাগবে না, তুমি এই শর্টকাট লাইনটা মাথায় রাখবা, তোমার সবই মনে থাকবে। ঠিক আছে, এই শর্টকাট লাইনটা মাথায় রাখবা, তোমার সবই মনে থাকবে। 40 ওয়াট এটা উজ্জ্বল শ্রেণীতে, এটা উজ্জ্বল শ্রেণীতে, আর 60 ওয়াট এটা বেশি উজ্জ্বল হবে সমান্তরালে, এটা বেশি উজ্জ্বল হবে সমান্তরালে। এবার দেখো কি বলছে, একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে, একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে 6 18 10 20, 6 18 10 20। এবার চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। কি কথা বুঝছো, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি
সাম্যাবস্থায় থাকবে। এই কোশ্চেন বহুত বহুত আসে, এই কোশ্চেন বহুতবার আসে। একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে, 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, দেখো যথাক্রমে পি কিউ আর এস, জেড ফরম্যাটে যাবা, ঠিক আছে, জেড ফরম্যাটে, জেড জেড জেড, এই যেরকম জেড ফরম্যাট, এইটা 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 জেড মাথায় রাখবা। উল্টাপাল্টা করা যাবে না কিন্তু, উল্টাপাল্টা করা যাবে না কিন্তু। ধরো তুমি বললা এটা 6, এটা 18, এটা 10, এটা 20, এগুলো করলে কিন্তু আর উত্তর মিলবে না, এগুলো করলে উত্তর মিলবে না। তাহলে সবসময় জেড ফরম্যাটে যাবা। তাহলে এটা 6 ওহম পি, তারপরে এটা 18 ওহম, এটা 10 ওহম, এটা 20 ওহম। ওকে, কোন বাহুর কথা বলছে? চতুর্থ বাহুর কথা বলছে। যে বাহুর কথা বলবে সেই বাহুতে, যে বাহুর কথা বলবে সেই বাহুতে তুমি জানো না কি আছে, তাহলে সেই বাহুটাকে উঠাই ফেলবা দুনিয়া থেকে। ধরো এটা এস, এখানে লাগবে এস, এস লাগবে, তাহলে এটা পি, এটা কিউ, এটা আর, তাহলে পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এস, পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এস। পি হচ্ছে 6, কিউ হচ্ছে 18, পি হচ্ছে 6, কিউ হচ্ছে 18, আর হচ্ছে 10, এসের মানটা বের করতে হবে। তাহলে তাই এসের মানটা বের করতে হবে, ঠিক আছে? বলো এসের মান 6, 6 18, 3 6 18, 3 10 কে 30, তাহলে এস লাগবে 30 ওহম, আছে কত 20 ওহম, 20 ওহম লাগবে আমার, 30 ওহম আছে 20, তাহলে বাড়াইতে হবে না? দেখো তো বাড়াতে হবে না? বাড়াতে হবে। তো বাড়াতে হবে কি করলে বেড়ে যাবে? কি করলে বেড়ে যাবে? শ্রেণীতে যুক্ত করলে বেড়ে যাবে। কত দিলে, কত যুক্ত করলে, এখানে শ্রেণীতে ধরো যুক্ত করবো এক্স পরিমাণ, তাহলে 20 প্লাস এক্স, তার তুল্য হবে 30, তাহলে তবে এক্স কত 10, 10 ওহম। আর যদি এখানে সাপোজ এখানে 20 আসছে, এখানে আসতো 5, তাহলে কমাইতে হবে, কমাইতে গেলে সমান্তরালে যুক্ত করতাম এক্স পরিমাণ, বুঝলা? যাতে সমান্তরালে করে এটা হয়। তাহলে যখনই দেখবা যেটা আছে তার চেয়ে যেটা লাগাইতে হবে সেটা বেশি, তাহলে শ্রেণী, আর যেটা লাগাইতে হবে সেটা কম, তাহলে সমান্তরাল। তাহলে 10 ওহম শ্রেণীতে, 10 ওহম শ্রেণীতে। ওকে ডান, 10 ওহম শ্রেণীতে। সবই তোমাদের ক্লাসে করানো, বুঝছো? ক্লাসে সবই করানো হয়েছে। আমরা ক্লাস যখন নিছি তখন বিশেষ করে আমি তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আগে দেখে নিছি যে প্রত্যেকটা টাইপ কভার করছে কিনা ক্লাসে। তুমি দেখো এখানে যে কটা করাইছি, একটা একটা জিনিসও তুমি বলতে পারবে না ক্লাসের বাইরে, মূল ক্লাসের বাইরে। তাহলে মূল ক্লাসে তোমাদের সবই সুন্দর করে গুছাই দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার বলছে 100 ওহমের একটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার শান্ট, এর ম্যাথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালভানোমিটার শান্ট এর ম্যাথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ওই যে পাল্লা বৃদ্ধির জন্য কত মানের শান্ট যুক্ত করতে হবে। তো এত ওহমের গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের রোধ এটা জি, গ্যালভানোমিটারের রোধ এটা জি, ঠিক আছে? জি বা আর, অভ্যন্তরীণ রোধ আরও বলা যায়। তো বলছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার এত অ্যাম্পিয়ার নিরাপদে মাপতে পারে, এটা নিরাপদে মাপতে পারে। আমি যদি 10 অ্যাম্পিয়ার মাপাইতে চাই তাহলে কত মানে শান্ট যুক্ত করতে হবে? তাহলে শান্ট এস আর ডিভাইডেড বাই এন মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। এন হচ্ছে পাল্লা কত গুণ বৃদ্ধি করতে চাই, পাল্লা কত গুণ বৃদ্ধি। তাহলে যেটা মাপাইতে চাই 10 অ্যাম্পিয়ার, যেটা মাপতে পারে, তাহলে 10 গুণ 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার 3 আর কি, মানে 1000, ঠিক আছে? তাহলে কত থাকলো? 1000 থাকলো, তাহলে 1000, এটা এন হচ্ছে 1000। তাহলে 10 অ্যাম্পিয়ার কত, 10 অ্যাম্পিয়ার মাপাতে কত শান্ট যুক্ত করতে হবে? তাহলে আর এর মান 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার 3 উপরে চলে গেল। তাহলে আর এর মান হচ্ছে 100। এবার এন এর মান, এন এর মান হচ্ছে 1000 বিয়োগ 1, তাহলে 100 ভাগ 999, তাহলে 100 ভাগ 999। ওকে, 100 ভাগ 999, তো বোঝাই যাচ্ছে 100 ভাগ 999 0.1, 100 ভাগ 999 কত? 0.1, কথা বুঝছো? ওকে, তাহলে এটা শেষ। বলো সহজ না? গুড, সবই পারবা তোমরা। দেখো এবার অর্ধপরিবাহী থেকে দুই একটা ম্যাথ দেখায়। অর্ধপরিবাহী থেকে সবই বাংলা ম্যাথ, মানে বাংলা ম্যাথ বলতেছে, বাংলা ইনফরমেশন টাইপ এমসিকিউ, ইনফরমেশন টাইপ এমসিকিউ।
অর্ধপরিবাহী তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন পর্যন্ত বাড়ালে, অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়ালে রোধ কমে। কেন রোধ কমে? অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে কি হয়? রোধ কমে। কেন রোধ কমে? কারণ চার্জ ক্যারিয়ার আসে। অর্ধপরিবাহীর যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে বন্ধনগুলো ভেঙে যায়, কোভালেন্ট বন্ডগুলো ভেঙে যায়। আর কোভালেন্ট বন্ডগুলো ভেঙে ভেঙে মুক্ত ইলেকট্রন বের হয়ে চলে আসে। কোভালেন্ট বন্ডগুলো ভেঙে ভেঙে মুক্ত ইলেকট্রন বের হয়ে চলে আসে। তাহলে কি হবে? হোলের সংখ্যা কমবে না, মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে। মুক্ত ইলেকট্রন সংখ্যা কমবে, মুক্ত ইলেকট্রন স্থির থাকবে। মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে। যেহেতু মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, এই কারণে রোধ কমে যাবে। কারণ মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত ভালো তড়িৎ পরিবহন করবে, আর তড়িৎ পরিবহন বেশি হলে রোধ তো কম হবেই। তো তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, বাট অর্ধপরিবাহীর রোধ কমে। বুঝছো? বুঝছো? মুখে মুখে একটা কোশ্চেন অ্যান্সার দাও তো। বলো তো, একটা ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরের তিনটা মানে টার্মিনাল বা তিনটা পার্ট। একটা হচ্ছে বেজ মানে ভূমি, আর একটা হচ্ছে সংগ্রাহক কালেক্টর, আর একটা হচ্ছে নিঃসরক বা ইমিটার। কোন অংশে খুবই হালকা ডোপিং করা হয়, তুলনায় খুবই কম ডোপিং করা হয় কোন অংশে বলো তো? বেজ অংশে। বেজ অংশে ডোপিং করা হয় খুবই কম। গুড, ভেরি গুড, এই তো পারছো। দেখো, সমান্তরালে যুক্ত দুটি রোধের অনুপাত হচ্ছে 3:1। দুটি রোধের মানের অনুপাত দ্যাট ইজ R1:R2 হচ্ছে এটা। তাদের ক্ষমতার অনুপাত কত? সমান্তরালে যুক্ত, ভালো করে বুঝতে হবে। সমান্তরালে যুক্ত, তাহলে ধরো একটা ব্যাটারির বিভব ভি। এবার সমান্তরালে দুইটা রোধ যুক্ত, তাহলে এটা ভি, এটা R1, এটা R2। ভাই বলো তো, এই দুইটা রোধের কি সেম? এই দুইটা রোধের সেম জিনিসটা কি? সেম হচ্ছে বিভব। R1 এরও দুই প্রান্তের বিভব ভি, R2 এরও, দেখো R2রও দুই প্রান্তের বিভব ভি, R2রও দুই প্রান্তের বিভব ভি। তাহলে বলছে ক্ষমতার অনুপাত P=V²/R। তাহলে P1/P2 বুঝতে হবে। এই যে সমান্তরালে বলে দিছে যে সেম বিভব আর কি, মানে এই কথাটার মধ্যে লুকায় আছে যে দুইটার বিভব সেম, সমান্তরালে যুক্ত। তাহলে P1/P2, তাহলে ভি তো সেম, ভি কাটা, তাহলে আর এর উল্টা, ঠিক আছে, আর এর উল্টা, তাহলে R2/R1 1/3 অপশন এ। ওকে, কত সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, ঠিক আছে। বারবার তোমাদের বলতেছি, তোমরা কোশ্চেন ব্যাংক বারবার করে একটু দেখে যাও খালি, ঠিক আছে। যা পড়াইছে এগুলো একটু ভালো করে পড়ে যাও, দেখবা আটকাবে না। নেট প্রবলেম হলে আটকায়। আচ্ছা, আমাদের তো নেট প্রবলেম না, এখানে তো আমি দেখতে পাচ্ছি নেট তো খুবই ভালোই আছে, আটকে যাচ্ছে না তো। হয়তো তোমার নেট প্রবলেম, যে বলছো হয়তো তার নেট প্রবলেম। আসো, এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলছে? 5 ওহম রোধের 5টি রোধকে একবার শ্রেণী সমবায় আর অন্যবার সমান্তরাল সমবায় যুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত কত? ভাই 5 ওহমের 5টি, তাহলে শ্রেণীতে যদি যুক্ত করি তাহলে 5 + 5 + 5, তাহলে 5 × 5, 5 × 5 = 25 ওহম। আর যদি সমান্তরালে যুক্ত করি, অন্যবার সমান্তরাল সমবায় যুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করলে কি হবে? 1/5 + 1/5 1/5 1/5 1/5 তার ইনভার্স। তো ভাই 5/5 তার ইনভার্স, তার মানে 1। তাহলে শ্রেণী আর সমান্তরালের তুল্য RS আর RP এর তুল্য, তো RS আর RP এর তুল্য 2/1। এই 5 × 5 = 25 লিখতে যে 2 লিখছি কেন? 25 মুখে বলছে, আর ওখানে লিখছি 2, তাহলে 25/1, সরি 25/1, 25/1। ওকে, এবার দেখো, বলো তো এটা করাইছি কিনা, তোমরা পারবা কিনা তুল্য রোধ বলতে? 3 ওহম 3 ওহম 3 ওহম, তিনটা রোধ আছে। কিসে আছে তিনটা রোধ? কিসে আছে? শ্রেণীতে যুক্ত আছে। তাহলে 9, অ্যান্সার কি 9? এই যে 9 ওহম নাকি না? এই তিনটা কিসে আছে? সমান্তরাল আছে। কোন প্রসেস শিখাইছিলাম? বিন্দু নির্ধারণ। ধরো এটা এ বিন্দু,
তাহলে যতক্ষণ বাধাহীনভাবে যাওয়া যাবে সব এ, এই যে এটা সব এ বিন্দু, আর এটা বি বিন্দু, তাহলে যতক্ষণ বাধাহীনভাবে যাওয়া যাবে ততক্ষণ বি বিন্দু। ঠিক আছে, তাহলে এ আর বি, তাহলে সার্কিটকে রিড্র করতে হয়, এটা এ বিন্দু এটা বি বিন্দু, সার্কিটকে রিড্র করতে হবে। এই রোধটা কার আর কার মধ্যে? এ আর বি এর মধ্যে 3। এই রোধটা কার আর কার মধ্যে? এ আর বি এর মধ্যে 3। এই রোধটা কার আর কার মধ্যে? এ আর বি এর মধ্যে 3। তাহলে 3 3 3 3 3 3 সমান্তরালে আছে, তাহলে 1 হবে। 3 ইনভার্স 3 ইনভার্স 3 ইনভার্স, টোটালটার ইনভার্স, তাহলে 1 ওহম হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ওহম। এটা হচ্ছে 16। তারপর দেখো একটা ধারকের প্রবলেম আছে। 2 3 6 মাইক্রোফ্যারাড, 3টি ধারক শ্রেণীতে 10 ভোল্টের সাথে যুক্ত। তো বলা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড ধারকটিতে আধানের পরিমাণ কত? 3 মাইক্রোফ্যারাড ধারকটিতে আধানের পরিমাণ কত? তো এই কোশ্চেনটা একটু ভাবনা চিন্তা করতে হবে। দেখো এই 2 3 6 মাইক্রোফ্যারাড 3টি ধারক শ্রেণীতে যুক্ত, তাহলে আগে তুল্যটা বের করো, শ্রেণী তুল্য। তাহলে শ্রেণী তুল্য 1/2, 1/3, 1/6 তার ইনভার্স। তাহলে এখানে হচ্ছে 6 2, তাহলে 3 2 1 তার ইনভার্স, তাহলে 6/6 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে সিএস। শ্রেণীতে 10 ভোল্টের সাথে যুক্ত, 10 ভোল্টের সাথে যুক্ত। তাহলে দেখো এই একটা ধারক, সমান্তরাল লিখে ফেলতেছি, একটা ধারক একটা ধারক একটা ধারক, এই শ্রেণীতে 10 ভোল্টের সাথে যুক্ত। এটা 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড এবং 6 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের সাথে যুক্ত। এদের তুল্য বের করে ফেলছি, তুল্য হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। 3 মাইক্রোফ্যারাড ধারকটিতে আধানের পরিমাণ কত? আচ্ছা ভাই, 3 মাইক্রোফ্যারাড হোক আর 6 মাইক্রোফ্যারাড হোক আর 2 মাইক্রোফ্যারাড হোক, আধানের পরিমাণ তো সেম। কেন? শ্রেণীতে আছে, শ্রেণীতে কারেন্ট সেম না, আর কারেন্ট সেম মানে আধান সেম। দেখো শ্রেণীতে আছে, শ্রেণীতে, তাহলে কারেন্ট সেম হবে না? তো কারেন্ট সেম মানে আধান সেম, এইভাবে মাথায় রাখতে বলছিলাম, রোধের সাথে মিলাই। তাহলে কারেন্ট সেম মানে আধান সেম। তো 3 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড সবগুলোর আধানের পরিমাণ সেম, আলাদা কি বিভব, V1 V2 V3 আলাদা। তো আমাদের 3 মাইক্রোফ্যারাডের আধানের পরিমাণ চাইছে, তো যে কোনোটার আধানের পরিমাণ আমরা বের করতে পারবো। এটা তুল্য কত? তুল্য হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। আর ভোল্ট কত? ভোল্ট হচ্ছে 10 ভোল্ট। তাহলে C = Q/V হবে, অর্থাৎ Q = CV। তাহলে C এর মান 1 × 10⁻⁻6 আর V এর মান 10, তাহলে 10 × 10⁻⁻6 এত ফ্যারাড। তাহলে 10 মাইক্রোফ্যারাড, বুঝছো? 10 মাইক্রোফ্যারাড, কই 10 মাইক্রোফ্যারাড? অপশন ডি 10 মাইক্রোফ্যারাড। বোঝা গেছে? সবগুলোর আধানের মান সেম হবে, শ্রেণীতে আধান সেম বিভব আলাদা, সমান্তরালে বিভব সেম আধান আলাদা। মানে রোধের মতো, সমান্তরালে রোধের ক্ষেত্রে কারেন্ট আলাদা বিভব সেম, শ্রেণীতে কারেন্ট সেম বিভব আলাদা, সেম জিনিসের মতো। এবার কি বলছে? কত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে? এই কোশ্চেনটা দেওয়ার একটা কারণ হচ্ছে উত্তর মুখস্থ রাখতে হবে। একটা ইলেকট্রন, ধরো এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা নেগেটিভ চার্জ, এই ইলেকট্রনটা নেগেটিভ চার্জ। তো ইলেকট্রনটা ওজনের সমান বল অনুভব করবে, এই ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে। তো কি করলে দেখো, আমি একটা তড়িৎ ক্ষেত্রে রাখবো, এটা ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে এর বিকর্ষণ করে এর ওজন কাজ করতেছে নিচের দিকে mg, তাহলে এর বিকর্ষণ করে উপরের দিকে ঠেলতে হবে, তাহলে এখানে মাইনাস চার্জ রাখতে হবে অথবা উপরে প্লাস চার্জ রাখতে হবে। তাহলে কি করবে? এই প্লাস এই মাইনাসকে টেনে উপরে নিয়ে আসবে, মানে উপরের দিকে টানবে, আর এই মাইনাস বিকর্ষণ করবে উপরের দিকে, তাহলে তড়িৎ বল কোন দিকে? উপরের দিকে। তাহলে ওজনের সমান বল অনুভব করতে গেলে তাকে তড়িৎ বল দিয়ে উপরের দিকে ওজনকে ব্যালেন্স করতে হবে। তাহলে F = কি হবে? mg। F = mg, F = EQ mg, E এর মান বের করতে হবে, mg/q, mg/q। দেখো m এর মান ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31, g এর মান 9.8, আর q এর মান, q চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব।
1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এবার আসো হিসাব নিকাশ করি এখান থেকে। তাহলে তুমি আগে হিসাব করো, উপরে -31 আর +19, তাহলে -31 + 19 বলো কত হয়? -31 + 19 কত হয় বলো? 12, -12, শুধু 12 না, -12, ঠিক আছে, -12, হ্যাঁ। তাহলে -12 হচ্ছে, তাই তো? তাহলে যাই হোক, এখান থেকে যাই অ্যান্সার হোক, -12 কাছাকাছি কিছু একটা থাকবে। -33 জীবনও হইতে পারে না, -31 জীবনও হইতে পারে না, -35 জীবনও হইতে পারে না, হয়ে গেল, বুঝলা? -11, হ্যাঁ এটা হওয়া সম্ভব, -11 এটা হওয়া সম্ভব। তাহলে এই যে চালাকি করে উত্তর দেওয়া যায়। বাট এবার দেখো, এটা 14, 15, 9, 10, 8, 9, 7, 8 এই সালগুলোতে আসা, এই সালগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যাইতো, বিশেষ করে এই সালগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যাইতো, বুঝছো? তো ঘাবড়ানোর কিছু নেই। তারপরে ধরো ক্যালকুলেটর দেয়নি, তুমি পারবা না, এটা অ্যান্সার করে আসতে পারবা না? ধরো তারপরেও ক্যালকুলেটর দেয় নাই, তাও কি তুমি অ্যান্সার করে আসতে পারবে না? অবশ্যই পারবা। দেখো আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এটা সাস্টে আসা, এটা সাস্টের কোশ্চেন। ভাই সাস্টের কোশ্চেন অনেক কঠিন। আচ্ছা ধরো কঠিন কোশ্চেন, তারপরে তো দিলাম, দেখি এটা নিয়ে একটু ভাবো তো, উত্তর কি হবে এটার, ভাবো। দেখো শূন্য মাধ্যমে কিউ মানের দুটি ধনাত্মক আধান, শূন্য মাধ্যমে কিউ মানের দুটি ধনাত্মক আধান, কিউ মানের দুটি ধনাত্মক আধান পরস্পরের আর দূরত্বে রাখা আছে, আর দূরত্বে, তাদের সংযোজক রেখার ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য মানে একক ধনাত্মক চার্জের উপর বল। তাহলে দুই পাশে যেহেতু সেম চার্জ, তাহলে এই চার্জটা এই চার্জকে বিকর্ষণ করবে, এই চার্জটা এই চার্জকে সেম পরিমাণ বিকর্ষণ এদিকে করবে, তাহলে লব্ধি বিকর্ষণ বল হবে 0। তাহলে 0 0 প্রাবল্য, তাই না? তড়িৎ প্রাবল্য, বিভব আগে বের করার দরকার নেই। 0 0 0 না 0 না, তাহলে এই দুইটা অ্যান্সার হইতে পারে না, কারণ প্রাবল্য 0, এখানে প্রাবল্য 0 না, এখানে প্রাবল্য 0 না, তাহলে এই দুইটা অ্যান্সার হইতে পারে না। তাহলে অ্যান্সার হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা। যদি ধরো 0 একটাতেই থাকতো তাহলে ওটাই অ্যান্সার, ধরো 0 প্রথমে একটাতে আসে তাহলে ওটাই অ্যান্সার হয়ে যাইতো, তাহলে আমার আর বিভব বের করা লাগতো না। এবার বিভব বের করতে হবে, প্রাবল্য 0 বুঝলাম, বাট বিভব তো 0 না, বিভব হচ্ছে 1/4πε0 Q/r, তো দুইটা কিউ, এই কিউ ডিভাইডেড বাই তার থেকে দূরত্ব r/2, সেম একইভাবে এর জন্য বিভব 1/4πε0 এই কিউ ডিভাইডেড বাই তার থেকে দূরত্ব r/2, তাহলে 1/4πε0 2q/r, 1/4πε0 2q/r গুণ 2, তাহলে 4q/r, তাহলে 4q ডিভাইডেড বাই 4πε0r, 4q ডিভাইডেড বাই 4πε0r, 4q ডিভাইডেড বাই, ও আচ্ছা তাহলে 4 4 কাটাকাটি, q ডিভাইডেড বাই, এই যে এটা q ডিভাইডেড বাই πε0r বি, 4 4 কাটাকাটি হয়ে গেল। কি বুঝছো? মনে পড়ছে? গল্পগুলো মনে পড়ছে? বলো। এই তো এগুলাই সহজ। অপর ভাই তোমাদের পড়াবে তাপগতিবিদ্যা, অপর ভাই তো সেকেন্ড ইয়ারে বেশি অধ্যায়গুলো অপর ভাই তো নিছে। দেখো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এখান থেকে একটু কোশ্চেন ব্যাংকে দেখবা বহুত পরিমাণ বাংলা ইনফরমেশন টাইপ এমসিকিউগুলো আছে, তো ওইগুলো একটু বেশি করে দেখবা, বুঝছো? ওইগুলো একটু বেশি করে দেখবা। আর স্থির তড়িৎ, চলতড়িৎ থেকে এই যে মোটামুটি রিভিশনে তো অনেক কিছু দেখালাম, আর ক্লাসে যে জিনিসগুলো দেখাইছি ছোট যে জিনিসগুলো, ওই জিনিসগুলো দেখবা। হ্যাঁ ক্লাসের স্লাইডটা দিন, গতদিন কারেন্ট চলে গেছিলো, ক্লাস শেষ করার সাথে সাথে কারেন্ট চলে গেছিলো, ফলে স্লাইডটা আর নিতে পারিনি। ঠিক আছে, তো আজকে স্লাইডটা সমস্যা নেই, আজকে স্লাইডটা এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো ভালো করে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, দেখবা একটা সিট হয়ে যাবে। ঠিক আছে, হাল ছাড়া যাবে না। তুমি যদি মনে করো আমার হবে না এরকম বারবার যদি নেগেটিভিটি নিজের মধ্যে মনে করো যে বারবার নিয়ে আসো, তাহলে আসলেই হবে না। কিন্তু তুমি যদি মনে করো না হইতে হবে, কেন হবে না, এরকম যদি বারবার যদি মনের মধ্যে এই পজিটিভ ভাইবটা রাখো, তাহলে দেখবা হয়ে যাবে। ঠিক আছে, তো টেনশন করার কিছু নাই, মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে যাবা, পরীক্ষা দিবা, আর এখনও অনেক সময় আছে। ঠিক আছে, এখনও অনেক সময় আছে, একটু পড়াশোনাগুলো ভালো করে চালাই যাও। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা।
ঠিক আছে, ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।